31 ডিসেম্বরের মধ্যে বাতিল হচ্ছে 5 ধরনের জমির দলিল। 31শে ডিসেম্বর এক তারিখ, যা অনেক জমির মালিকানার ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। এই ভিডিওতে আলোচনা করা হয়েছে সেই সব জমির কথা যেগুলোর মালিকানা নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ম মেনে হালনাগাদ না হলে বাতিলের ঝুঁকিতে পড়তে পারে। আইনের ভাষা জটিল কিন্তু প্রভাব গভীর। সময় থাকতে সচেতন হন, নিজের জমির কাগজ যাচাই করুন, কারণ অবহেলা কখনোই ক্ষমা করে না। ভূমি শুধু সম্পত্তি নয়, এটি প্রজন্মের উত্তরাধিকার। কিন্তু সঠিক দলিল, রেকর্ড ও আইনি প্রক্রিয়া না মানলে সেই উত্তরাধিকার হারিয়ে যেতে পারে এক নিমিষেই। এই ভিডিওতে তুলে ধরা হয়েছে 31 ডিসেম্বরের মধ্যে যেসব জমির মালিকানা প্রশ্নের মুখে পড়তে পারে সেগুলোর প্রেক্ষাপট ও সতর্ক সংকেত। জানুন, বুঝুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিন, কারণ জমির বিষয়ে অজ্ঞতা সবচেয়ে বড় ক্ষতির কারণ। সময় কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি আইনও না। 31শে ডিসেম্বরের সময়সীমাকে কেন্দ্র করে অনেক জমির মালিকানা আজ অনিশ্চয়তার পথে। এই ভিডিওটি একটি সতর্ক বার্তা, যাদের জমির খতিয়ান, নামজারি বা রেকর্ডে অসঙ্গতি রয়েছে তাদের জন্য। আজ সচেতন হলে কাল পস্তাতে হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজের ভূমি সুরক্ষিত রাখুন। বাংলাদেশ সরকার এবার ভূমি ব্যবস্থায় কঠোর ব্যবস্থা নিয়েছে। সরকারি ও বেসরকারি জমি থেকে অবৈধ দখল তুলে ধরতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। সরকারি পরিপত্রে বলা হয়েছে, দলিল যার জমি তার নীতি সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে না, কারণ অনেক সময় বৈধ দলিল থাকলেও মালিকানা বা দখলের যথাযথ আইনগত ভিত্তি থাকে না। নতুন নির্দেশনার আওতায় 2025 সালের মধ্যে 5 ধরনের জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ রয়েছে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এই 5 ধরনের জমি হলো, সর্বপ্রথম যে দলিলের কথা বলা আছে সেটি হচ্ছে ওসিয়তনামা দলিল। সুপ্রিয় দর্শক মন্ডলী, ওসিয়তনামা কি? কোন ব্যক্তি মূল্যের বিনিময় ব্যতীত তার উত্তরাধিকার বাদে অন্য কোনো ব্যক্তিকে তার কোনো জমির দলিল করে দিয়েছে বা দিয়ে থাকলে, যে দলিলের জমি যে ব্যক্তি দলিল করে দিল সেই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে যাকে ওসিয়তনামা করে দিল সেই ব্যক্তি মালিক হবে, তাকে ওসিয়তনামা বলে। মানে হচ্ছে যে আপনি জীবিত থাকাকালীন কোনো ব্যক্তিকে যদি কোনো দলিল করে দেন, সাবকলা দলিল করে দেন, বন্টননামা দলিল করে দেন, ইভেন কি হেবা করে দেন, হেবা বিল ওয়াজ করে দেন, সেই ব্যক্তি কিন্তু সঙ্গে সঙ্গে জমির মালিক হয়ে যায়। বাট ওসিয়তনামার মাধ্যমে দলিল দিলে, আপনি যাকে দলিল দিলেন আপনি মৃত্যুবরণ করার পরে সেই ব্যক্তি কিন্তু জমির মালিক হবে। এই ওসিয়তনামা দলিলও বাতিল হয়ে যাবে যদি ওসিয়তনামার শর্ত বা কন্ডিশন ফুলফিল না করা হয়। তাহলে ওসিয়তনামা শর্তগুলো কি কি? ওসিয়তনামার শর্ত হচ্ছে, কোন ব্যক্তি তার মোট জমির 1/3 ওসিয়তনামা করে দিতে পারবেন। ওসিয়তনামা ভবিষ্যৎ উত্তরাধিকারীগণ এর মধ্যে দেওয়া যাবে না। দ্যাট মিনস কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার সম্পত্তির যারা যারা মালিক হবে তারা কিন্তু ওসিয়তনামার মাধ্যমে জমি নিতে পারবে না। ওসিয়তনামার ক্ষেত্রে যদি 1/3 অতিরিক্ত জমি দিতে হয়, তাহলে তাহার উত্তরাধিকারীগণের সাথে তথা ভবিষ্যৎ উত্তরাধিকারীগণের অনুমতি নিতে হবে। উত্তরাধিকারীগণ অনুমতি প্রদান না করলে ওসিয়তনামা কিন্তু 1/3 বেশি টিকবে না। সে ফর এক্সাম্পল, আপনার 5টি ছেলে আছে, আপনার 30% জমি আছে, এখান থেকে আপনি 10% জমি ওসিয়তনামা করে দিতে পারবেন। আপনি যদি বেশি জমি ওসিয়তনামা করে দিতে চান, তাহলে আপনার অন্যান্য যে উত্তরাধিকারীগণ রয়েছে তাদের অনুমতি লাগবে। আপনি 15% জমি ওসিয়তনামা করে দিলেন এবং যে ব্যক্তিকে ওসিয়তনামা করে দিলেন সেই ব্যক্তির দলিলের অনুমতি দিল আপনার 2 ছেলে, তাহলে ওই ব্যক্তি 3/1 অংশ পেল। ইভেন কি আপনার 2 ছেলে যে দিল 5% জমির 5% জমির মধ্যে এই 2 ছেলের অংশ আর 2%, তাহলে ওই ব্যক্তি মোট 12% জমি এই ওসিয়তনামার মাধ্যমে পাবে। এই শর্তগুলো ব্যতিরেকে আপনি যদি কোনো ওসিয়তনামা করেন, এই ওসিয়তনামা কিন্তু বাতিল হয়ে যাবে, ওসিয়তনামা কিন্তু টিকবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, এরপর যে দলিলের কথা বলা আছে সেটি হচ্ছে হেবা বিষয়ক দলিল। হেবা দলিল কি? হেবা দলিল হচ্ছে কোনো ব্যক্তি তার উত্তরাধিকারীগণের মধ্যে অর্থের বিনিময় ব্যতীত বিনা স্বার্থে কোনো সম্পত্তি দান করলে তাকে হেবা দলিল বলে। হেবা দলিলে খরচ কম পড়ে। অনেক সময় দেখা যায় যে
কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির নিকট থেকে অর্থের বিনিময়ে জমি ক্রয় করে সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তারা হেবা করে নেয়। আবার অনেক সময় দেখা যায় যে সব রেজিস্টার অফিসে যে টাউট বাটপার গুলো আছেন, যে দলিল লেখক গুলো আছে, তারা তাদের পকেট ভারী করার জন্য সাবকওলা দলিল করার কথা বলে তারা হেবা দলিল করে দেওয়ার পরামর্শ দেয়। ভবিষ্যতে দেখা যায় যে এই হেবা দলিলে শর্তের মধ্যে না পড়ার কারণে উক্ত দলিলটি বাতিল হয়ে যায়। এখন আমরা জানবো এই হেবা দলিলের শর্তগুলো বেসিক্যালি কি। হেবা দলিলের শর্ত হচ্ছে যে এই দলিল মানে 14 শ্রেণীর লোকের মধ্যে দেওয়া যায়। এই 14 শ্রেণীর লোক কে কে? আপনার পূর্ববর্তী 3 পুরুষ এবং আপনার পরবর্তী 3 পুরুষ। আপনার পূর্ববর্তী 3 পুরুষ কে কে? আপনার পিতামাতা, আপনার দাদা, আপনার নানা, আপনার পিতার পিতা, আপনার পিতার দাদা, ইভেন কি আপনার মার দাদা, আপনার নানার দাদা, এই পূর্ববর্তী 3 পুরুষ। আবার আপনার পরবর্তী 3 পুরুষ কে কে? আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, ইভেন কি আপনার ছেলে মেয়ের নাতি নাতনি, এই পরবর্তী 3 পুরুষ। আমি যাদের কথা বললাম এর বাইরে যদি আপনি কাউকে হেবার মাধ্যমে দলিল করে দেন তাহলে কিন্তু এই হেবা দলিলটি বাতিল হয়ে যাবে। হেবা দলিলের প্রধান যে শর্ত সেটি হচ্ছে যে ব্যক্তি হেবা দিল তাকে হেবা ঘোষণা করতে হবে এবং যে ব্যক্তি হেবা নিল তাকে হেবার সম্পত্তি গ্রহণ করতে হবে। মানে হচ্ছে আপনার হেবার মাধ্যমে সম্পত্তি যে আপনি পেলেন সেই সম্পত্তি কিন্তু আপনার দখলে যেতে হবে। সে ফর এক্সাম্পল আপনি 20 বছর আগে কারো নিকট থেকে সম্পত্তি হেবা নিয়েছেন, সেই ব্যক্তি জমি দখলে আছে, আপনি জমি দখলে করেন নাই, দখলে যেতে পারেন নাই বা আপনাকে দখল দেয় নাই, তাহলে কিন্তু এই হেবা দলিলটি অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়। আবার দেখা গেল যে আপনি কাউকে প্রতারণার মাধ্যমে ভুলিয়ে ভালিয়ে এমনকি কাউকে থ্রেট করে, প্রেসার ক্রিয়েট করে, পেশি শক্তির বলে আপনি হেবা করে নিয়েছেন। যেমন আপনার পিতা মাতাকে বলেছেন যে বাবা বা মা তুমি এখানে একটি স্বাক্ষর দাও, আমি তোমাকে ডাক্তার দেখাবো, এখানে একটি সাইন প্রয়োজন, এইভাবে প্রতারণা করে অথবা আপনার পিতাকে হুমকি দিয়ে যে তুমি যদি এখানে সাইন না করো তাহলে আমি তোমাকে দেখবো না, দেখভাল করবো না, তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিব, ভরণ পোষণ দিব না, এইভাবে হুমকি দিয়ে যদি হেবা করে নেন তাহলে সেই হেবা দলিলটিও বাতিল হয়ে যাবে। বর্তমানে আদালতে যদি এভাবে সৃষ্ট হেবা দলিলের বিরুদ্ধে মামলা দেওয়া হয় তাহলে আপনার হেবা দলিলটি বাতিল হয়ে যাবে। ইভেন কি এখন যে সব দলিলগুলো অনলাইন করা হচ্ছে সেই অনলাইনে কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন বন্ধুরা। এন্ড দেন যে দলিলের কথা আছে সেটি হচ্ছে বাটোয়ারা দলিল বা বন্টননামা দলিল বা পার্টিশন ডিড। বন্টননামা দলিল কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার রেখে যাওয়া সম্পত্তি তার বৈধ উত্তরাধিকারীগণ আছেন, তারা বসে তারা সকলে মিলে তার সম্পত্তির সুষ্ঠু বন্টন করে শর্তাবলী লিপিবদ্ধ করে 1908 সনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রেশন করে নিলে যে দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে নেয় সেই দলিলটি হচ্ছে বেসিক্যালি বন্টননামা দলিল। এই বন্টননামা দলিলের কিছু শর্ত আছে, এই শর্তগুলো পালন করতে যদি আপনি ফেইলুর হন তাহলে এই দলিলটিও আলটিমেটলি বাতিল হয়ে যাবে। দ্যাট মিনস আপনি যে বন্টননামা দলিল করেছেন এই দলিলে কিন্তু আপনার পিতার যে কয়জন উত্তরাধিকারী আছে প্রত্যেকেরই স্বাক্ষর থাকতে হবে এবং প্রত্যেকে যদি সিগনেচার না থাকে তাহলে কিন্তু এই দলিলটি বাতিল হয়ে যাবে। আপনি ওয়ারিশ সনদ করতে গেলেন, ওয়ারিশ সনদ করতে গিয়ে চেয়ারম্যানের কাছে বললেন যে আমার 4 ভাই, আমি প্রকৃতপক্ষে আসলে আপনারা হচ্ছেন 5 ভাই, এই 4 ভাইয়ের একটি ওয়ারিশ সনদ নিলেন। এই ওয়ারিশ সনদ নিয়ে 4 ভাই মিলে একটি বন্টননামা দলিল তৈরি করলেন। আপনার এক ভাইকে বঞ্চিত করেন, ডিপ্রাইভ করে, তাহলে আপনার যে আরেক ভাই বাদ রয়ে গেল সে যদি বিজ্ঞ আদালতে কমপ্লেইন করে তাহলে কিন্তু এই বন্টননামা দলিলটি আলটিমেটলি বাতিল হয়ে যাবে। বন্টননামা দলিল করতে হলে প্রত্যেক ওয়ারিশের এই দলিলে স্বাক্ষর থাকতে হবে, এটা ম্যান্ডেটরি এবং প্রত্যেক ওয়ারিশকে সাব রেজিস্ট্রার অফিসারের সামনে দাঁড়িয়ে এই কাজ সম্পন্ন করতে হবে। আপনার ওয়ারিশ নামায় যে কয়জন ওয়ারিশ থাকবে প্রত্যেক ওয়ারিশকে স্বাক্ষর দিতে হবে এবং সাব রেজিস্ট্রার অফিসেই দাঁড়াতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এরপর যে দলিলের কথা বলবো সেটা হচ্ছে ওয়ারিশি বা এজমালি সম্পত্তি বেশি বিক্রি। আপনি কোন দাগ থেকে কতটুকু জমি পাবেন এটা কিন্তু আপনার জানা আছে। সে ফর এক্সাম্পল হচ্ছে যে
আপনার পিতা মৃত্যুবরণ করার পরে 5টি দাগের সম্পত্তি রেখে গেল ধরুন 100% সর্বসাকল্যে। এই 100% জমি 5টি দাগে আপনি প্রত্যেক দাগে দাগে কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে কিন্তু আপনি মালিক। এখন আপনি এই 5 দাগের জমি যদি এক দাগে বিক্রি করে ফেলেন বন্টননামা দলিল ছাড়া, তাহলে কিন্তু আপনার এই দলিলটা আংশিক বাতিল হয়ে যাবে। যে ব্যক্তি জমিটি নিল সেই ব্যক্তি কিন্তু তার উল্লেখিত সম্পূর্ণ জমি টিকিয়ে রাখতে পারবে না, কেননা আপনি প্রত্যেক দাগে দাগে জমি পান, বাট এক দাগে জমি বিক্রি করেছেন। এক দাগের জমি আপনি ধরে রাখতে পারবেন না। এই এক দাগের জমি যে ব্যক্তি ক্রয় করে নিয়েছে সেই ব্যক্তি পাবে না। এই ধরনের দলিলের বিরুদ্ধে মামলা করে দিলেই এই দলিলটি বাতিল হয়ে যাবে। জুডিশিয়াল রিফর্ম কমিশন কিন্তু সেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। এরপর সর্বশেষে যে দলিলের কথা বলা আছে সেটি হচ্ছে সাপকলা দলিল। বন্ধুরা, সাপকলা দলিলটি যেহেতু অর্থের বিনিময়ে করা হয়, তাহলে এই দলিলটি কেন বাতিল হবে এমন প্রশ্ন অনেকেরই থাকে। এই দলিলটাও বাতিল হয়ে যাবে এই দলিল যদি সঠিক ব্যক্তির নিকট থেকে না নিতে পারেন, সেই ক্ষেত্রে দলিলটি আলটিমেটলি বাতিল হয়ে যাবে। মানে হচ্ছে যে জমি আমার, আপনি যদি অন্য কোনো ব্যক্তির নিকট থেকে একটি সাপকলা দলিলের মাধ্যমে জমি নেন তাহলে দলিলটা অবশ্যই সেই ক্ষেত্রে বাতিল হয়ে যাবে। অথবা আমার জমি আমার কাছ থেকে নিয়েছেন, কিন্তু আমি যে দাগ থেকে জমি বিক্রি করেছি প্রকৃতপক্ষে ওই দাগ আমার নয়, আমি অন্য দাগ থেকে দিয়েছি। সে ফর এক্সাম্পল, আমি যে জমিটি দিয়েছি বন্টননামা দলিলে এই জমিটি আমার ভাইয়ের নামে আছে। আপনি সাব রেজিস্ট্রি অফিসে বা ভূমি অফিসে কোনো খোঁজ খবর না নিয়েই এই জমিটি আমার কাছ থেকে নিয়েছেন, এই দলিলটি কিন্তু বাতিল হয়ে যাবে। এই দলিল কিন্তু টিকবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনি কোনো জমি কারো নিকট থেকে ক্রয় করে থাকলে যে 5 শ্রেণীর দলিলের কথা আমি আলোচনা করলাম, এই 5 শ্রেণীর দলিলের মধ্যে আপনার জমিটি পড়ে কিনা, আপনার দলিলটি পড়েছে কিনা, আপনার দলিলটি যদি এই 5 শ্রেণীর দলিলের মধ্যে পড়ে তাহলে আপনি মূল মালিকের কাছে গিয়ে আপনার ওই দলিলের ভ্রম সংশোধন করে বৈধ করে নিন অচিরেই। আদারওয়াইজ কিন্তু আপনার এই জমিগুলো ছেড়ে দিতে হবে, আপনি এই জমিগুলো আর ধরে রাখতে পারবেন না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।